এই দিকে পুরো বাড়ি জুড়ে খুঁজেও শাওনকে কোথাও পেল না শশী। উপরে তালা খুঁজতে গিয়ে সম্মুখীন হয় তুলির। আপু তুমি এখানে কি করছো? কেন রে, কি হয়েছে? ফুপিমনি আর বড় আম্মু তোমায় কখন থেকে খুঁজছে। কোথায়? চারতলায় আসো, সবাই সেখানেই আছে। রূপকথা আপুও সেখানে আছে। দুজনই ব্যস্ত পায়ে ছুটে গেল চারতলার দিকে। এই দিকে খুশিও কখন থেকে তুলি আর শশীকে খুঁজে বেড়াচ্ছে। চারতলা অখোঁজা শেষ, সেজন্য দ্রুত পয়ে তলার দিকেই ছুটে এল। আসার সময় অব্রুর রুম ক্রস কেটে গিয়েও আবার কদম পিছিয়ে গেল সে। অব্রুর রুমের সম্মুখে দাঁড়িয়ে চোখ কুচকে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করল অব্র রুমে আছে কি না, কারণ গায়ে হলুদের অনুষ্ঠানের পর থেকে অব্রুর মুখোমুখি হয়নি সে। আস্তে করে দরজা ধাক্কা দিতে চাইলে মনে পড়ে অব্রুর রুমের দরজায় তার হাতের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হয়। সেজন্য বেচারি মুখচোখ কুচকে বিরক্তি রস্যইকারে দ্রুত পায়ে হাঁটা ধরলে নিচের উদ্দেশ্যে। কয়েক কদম এগোতেই তাড়াহুড়ায় জুতোর বেল্ট ছিঁড়ে গিয়ে পা মুচকে আঙুলে লাগতেই আহহ করে উঠল খুশি। শব্দটা গিয়ে বিঁধল একটু দূরত্বে ফোনে কানে দাঁড়িয়ে থাকা কানে। ততক্ষণে পিছন ফিরে তাকাতেই খুশিকে বসে যেতে দেখে দ্রুতে ফোন পকেটে ঢুকিয়ে খুশির দিকে এগিয়ে আসে সে। তার সম্মুখে হাঁটু গেড়ে বসে পায়ের দিকে হাত বাড়িয়ে বলল, কি হয়েছে দেখি? পা মুচকে গিয়েছে অভ্র ভাই, বলে হুহু করে কান্না করে দিল খুশি। কোথায় দেখি? আমায় দেখতে দে, আমি দাঁড়াতে পারছি না অভ্র ভাই। কান্নাজনিত কণ্ঠেই শুধাল খুশি। তখন চট করে খুশিকে কোলে তুলে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে অভ্র রেহেনো কাণ্ডে কান্নাভেজা চক্ষেই তার দিকে হতবাক হয়ে তাকায় খুশি। রুমে এসে তার বেডে খুশিকে বসিয়ে দেয় অভ্র। তারপর ড্রয়ার টেনে কিছু একটা হাতে নিয়ে পুনরায় হাঁটু গেড়ে খুশির সম্মুখে বসে অভ্র। পাটা দে। না, পাটা দিতে বলেছি। আপনি আমার গুরুজন, আমি পা দিব না? মেজাজা খারাপ করিস না খুশি, পা দিতে বলেছি। বললাম তো দিব না। এবার যেন ধৈর্যের বাঁধ হার মানল অভ্রর। সঙ্গে সঙ্গে নিজেই তার হাত বাড়িয়ে খুশির পা টেনে নিল নিজের দিকে। কি করছেন অভ্র ভাই? খুশির কথায় পাল্টে জবাবে সময় ব্যয় না করে মুখটা হাতে নিয়ে আলতো করে কোমল হাতে খুশির পায়ে লাগিয়ে দিল অভ্র। সঙ্গে সঙ্গে চোখজুড়ো কুচকে নিল খুশি। আহহ! খুশির অবতানে এক নজর তাকিয়ে ফের অভ্র মনোযোগ দিল খুশির মেসাজ করা পদাবলিতে। আপনমনে মুভ লাগিয়ে খুশির দিকে চোখ যেতেই দেখল সে এখনও চোখজুড়ো খিচে আছে। তা লক্ষ্য করে আলতে করে খুশির নিকটে এসে বলল অভ্র, খুব লেগেছে? চোখজুড়ো খিচেই মাথা নাড়াল খুশি। অভ্র এবার দাঁড়িয়ে খুশির গালে হাত রাখল। তাকা মিনমিনে চোখজুড়ো মেলল খুশি। অভ্রকে নিজের সন্নিকটে আবিষ্কার করে লজ্জায় মাথা নত করে ফেলে খুশি। তা দেখে অভ্র ফের শুধায়, কি হলো তাকা? এবার চোখ তুলে তাকায় খুশি। চোখে চোখ রাখতে না পারলেও কোনোরকম নিজেকে সামলে শুধায় খুশি, নিচে সবাই অপেক্ষা করছে অভ্র ভাই। হুম তো, যেতে হবে তো। যদি বলি না গেলেও চলবে? এ মা কি বলেন? আজকে তো রস্য উকার পোকথা আপুর বিয়ে। একটু আগে বরযাত্রীও এসেছে, গেট ধরেছিলাম। জানেন অভ্র ভাই, নিশান ভাইয়ার বন্ধুটা না খুব পাজি। 50,000 বললাম 30,000 খট মেরে দিল। কতবার পাজির লোক ভাবা যায়? সেজন্য মন খারাপ বই কি, ওই লোকটা একদম ঠিক করল না আমাদের সাথে। কথাটা মন খারাপের সহিত বলল খুশি। তোর টাকা লাগবে না মানে? আপুরা সবাই রাগ করল লোকটার কাজে। শশী আপু প্ল্যান করেছে এইবার উচিত শিক্ষা দিবে লোকটাকে। খুশির তার মধ্যেই পকেট থেকে ওয়ালেটটা বের করে 50,000 টাকার একটা বান্ডেল খুশির হাতে ধরিয়ে দিয়ে বলল অভ্র। এবার খুশি তো, এ বাবা এত টাকা! হুম, বিয়ে বাড়িতে আর কোনো প্যাচাল করবি না। আর শুন, ওই ছেলেদের থেকে দূরে দূরে থাকবি। কোনো টাকার দরকার নেই, 50,000 দিয়েছি, লাগলে আরও দিচ্ছি। সে মুহূর্তে বাধা প্রদান করে বলল খুশি, আর লাগবে না অভ্র ভাই। আপনি টাকা দিচ্ছেন কেন? তাহলে বল ছেলেদের আশেপাশেও ঘেসবি না? কিন্তু কথাটা সম্পূর্ণ করার আগেই অভ্র বলে উঠে, যদি ছেলেগুলোর আশেপাশে দেখেছি তাহলে মেহবনী গাছর মোটা ঢাল দিয়ে তোকে আপ্যায়ন করব, বেআইন আপ্যায়ন। আপনি কি কোনোদিনও ভালো হবেন না অভ্র ভাই? খারাপ ছিলাম কবে? সেই ছোট থেকে মারের হুমকি দিয়ে আসছেন। একদিন কুচিন ফাঁকি দিয়েছি বলে গুনে গুনে সেটার হুসুল বিদেশ যাওয়ার অবধি নিয়েছেন। উফ, পিঠ ফুলে গিয়েছিল, ভাবলেই জ্বর আসে গায়ে। এখনও যদি মার খাওয়ার শখ থাকে তাহলে বল, আমি আবার করুণা করি মানুষকে। তোর ইচ্ছেটাও পূরণ করে দিব। এখন বল দিব? না না, আমার কারোও কোনো করুণার দরকার নেই। এমনই ভালো আছি আমি। তাহলে মুখটা বন্ধ রাখো, আর যা বলেছি মাথায় থাকে যেন। আর শোন তো, ওকার বড় মাকে বলিস এক মগ কফি পাঠিয়ে দিতে আমার রুমে। উহু, খবরদার, পণ্ডিতি করে আবার তুই বানাতে যাস না যেন। এবার যদি উল্টা পাল্টা কিছু করেছিস তো কান ধরিয়ে সারা রাত এখানে দাঁড় করিয়ে রাখবো, মনে থাকে যেন কথাটা। এখন যা। ইহহ কান ধরাবে। ইচ্ছা তো করছে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে কলার ঝাঁকিয়ে বলতে, আপনি আমায় বানরের মাথা করবেন অভদ্র লোক, অভদ্র পুরুষ। মনে মনে বকা দিতে দিতে রুম ত্যাগ করে খুশি। এই দিকে মাথা ধরায় এক মগ কফ রস্যই কার নিয়ে দ্রুত পায়ে উপরের উদ্দেশ্যে রওনা হবে নাফিসা। সে মুহূর্তে আচমকা কারো সাথে ধাক্কা লাগতেই উড়ে গিয়ে তার শার্টে পড়ে যায় কফির মগটা। সরি ইরফান ভাই।
আমি বুঝতে পারিনি বিষয়টা। এটা কি করলে তুমি? আমি মুছে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক করে দিচ্ছি আমি। দিলে তো বেআইনের সামনে আমার প্রেস্টিজটা নষ্ট করে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। বুঝবে কিভাবে? এমন একটা হ্যান্ডসাম ছেলে সামনে থাকলে কোনো মেয়েই বুঝতে পারে না, বুঝলে? সরো বলে ভাব নিয়ে চলে যায় ইরফান। ইরফান যাওয়ার পানে হা করে তাকিয়ে রইল নাফিসা। যাক বাবা, এটা কি হলো? এনি নাকি হ্যান্ডসাম? ইহহ, আয়নায় কখনো দেখেছে নাকি নিজের মুখটা? দেখতে তো লাগে বাদরের মতো, আবার নাকি হ্যান্ডসাম বলে নাফিসাও আবার সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। এদিকে নুসরাতকে ছাদে একা পিক তুলতে দেখে পেছনে থেকে উকিঝুঁকি দিল ইরফান। পেছনের হাতে লুকানো গোলাপটা বের করে নুসরাত। এ কার রদিকে এগিয়ে যায় সে। উহুম উহুম কাশির শব্দে আচমকা পেছনে ফিরে তাকায় নুসরাত। তাও মুখ ফুটে কিছু বলল না সে তার মতো পিক তুলতে ব্যস্ত। ইরফান ফের কাশির শব্দ তুলতেই নুসরাত এবার ক্ষিপ্ত নয়নে তার দিকে তাকিয়ে বলে, সমস্যা কিসের সমস্যা? এই যে ছ্যাঁচড়ার মতো পিছু ঘুরছেন, এত বড় কথা বলতে পারলেন বিআইন সাহেব? আপনার রূপের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি আর আপনি ছ্যাঁচড়া অপবাদ দিলেন? এটা কিন্তু ভারী অন্যায় বিআইন সাহেব। রূপ দিয়ে পুড়ে ছারখার করলেন, এবার মন দিয়ে ঠান্ডা করে দেন। অ্যাটলিস্ট ছ্যাঁচড়াটা যায় না আমার মতো হ্যান্ডাম একটা ছেলের সাথে। নিজেই তো নিজেকে ছ্যাঁচড়া উপাধি দিয়ে ঘুরছেন, আর অন্য বললেই দোষ। মানে পিছু ঘুরেন কেন? আরে ঘুরেন না। ইরফান পিছু ঘুরতেই শার্টের পেছনে লাগানো কাগজটা ইরফানের হাতে ধরিয়ে দিয়ে মুখ ঝাপটে চলে গেল নুসরাত। নুসরাতের চলে যাওয়ার পানে তাকিয়ে নিজের হাতে থাকা গজটায় চোখ বুলাতেই ইরফানের চোখ সপ্তম আকাশে উঠে গেল। কাগজটায় বড় বড় করে লেখা ছিল, আমাকে পাত্তা দিবেন না, আমি একটা ইন্টারন্যাশনাল ছ্যাঁচড়া, মেয়েদের পিছু ঘোরা আমার কাজ। বর্তমানে 5টা গার্লফ্রেন্ডও আছে আমার, তাও আপনার পিছু ঘুরঘুর করছি। তাহলে ভাবুন কত বড় ইন্টারন্যাশনাল ছ্যাঁচড়া আর প্লে বয় আমি। রাগে শরীর দিয়ে ধোয়া বের হতে লাগলো ইরানের। এই হাতের লেখাটা সে ভালো করেই চিনতে পেরেছে। মুহূর্তেই গর্জে উঠল ইরফান, নাফিসা বলে। তখন দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে সে, আর তন্নতন্ন করে খুঁজতে থাকে নাফিসাকে। ড্যাশ হে রে বেলাল, রান্নার দিক সব ঠিক আছে তো? জি বড় কর্তাবাবু, আপনি কোনো চিন্তা করবেন না, এই তো দেহেন সব কাজ কইরা ফেলাইছি। তন্মধ্যে উপস্থিত হল শাহাদাত, আরিফ, নাজনীন, শিরিন আর মরিয়ম বেগম। তাদের অগ্রে এলেন রেহানা। এমদাদুলের উদ্দেশ্যে জিজ্ঞেস করল রেহানা, কি রে বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক আছে। পাশ থেকে বেলাল উত্তর দেয়, কর্তিমা, আমি রান্নাবান্না নিয়ে চিন্তা নাই, আমি সব কইরা ফেলাইছি। খবরদার খাবার দাবার যেন কম না পড়ে। আমার বড় নাতজামাই এর বাড়ির একটা লোকও যেন খেয়ে কোনো বদনাম না করতে পার। এ কার চৌধুরী মহল সর্বদাই উচ্চ মর্যাদা লাভ করে এসেছে, এবারও যেন কোনোরকম ভুলত্রুটি না হয়। জি আজ্ঞে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কর্তিমা। ঠিক আছে, তুমি যাও। জি কর্তিমা। সে মুহূর্তে নাজনীন বলে উঠে, মা, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বলো বড় বৌমা। বলছিলাম কি, জামাইয়ের জন্য একটা আংটি আর চেইন রেখেছিলাম, সেটা কি সালামের সময় দিয়ে দিব? ওমা, এটা কি বলো বড় বৌমা? চৌধুরী বাড়ির একমাত্র বড় নাতজামাই, তাকে সোনার চেইন আংটি দিবে, সেটা আবার জিজ্ঞেস করা লাগে? না মানে আপনাদের অনুমতি? এখানে অনুমতির দরকার নেই, তোমার যা ভালো মনে হবে সব করো, তবে সবাই মাথায় রাখবে আদর যত্নের যেন কোনোরকম ত্রুটি না হয়। ঠিক আছে মা। ড্যাশ কি রে, তোরা শুধু ছবিই তুলবি? উদ্ধৃতি চিহ্ন। দূর বেডা, তোর শ্বশুর বাড়ি লোকজন ভালা না। কখন থেকে এসেছি, খাউন টাউন ও দিল না। কি বিয়াই খইতে চলে এলেন ছ্যাঁচড়ার মতো? শশীর কথায় সাকিবসহ স্টেজে উপস্থিত সকলেই ফিরে তাকায়। ওহহ, আচ্ছা, আপনারা তাহলে আইসা পড়লেন আবার ছ্যাঁচড়ামি করতে? ছ্যাঁচড়া আমরা নয় বিয়াই সাহেব, ছ্যাঁচড়া আপনারা। কখন থেকে খাবার করে চিল্লিয়ে যাচ্ছেন? আচ্ছা, আপনারা চৌধুরীরা এত কিপটা কপন বলেন তো, কেন কি করেছি আমরা? এই যে খাবার দাবার না দিয়ে বসিয়ে রেখেছেন, আপনারা জন্য খাবার নেই, কারণ আপনি আমাদের 30,000 মেরে দিয়েছেন। এখন ঝটপট টাকা বের করেন, নয়তো খালি মুখে বাড়ি ফিরে যান। সাকিব কিছু বলার আগে নিশান বলে উঠে, বলছিলাম কি, শালিকারা একটু খাবার দাবারের ব্যবস্থার করে দিলে হয় না? বাচ্চার মতো ছেলে গুলা না খেয়ে আছে কখন থেকে। আপনার ওই বুইরা বন্ধুরে কোন এঙ্গেলে বাচ্চা মনে হয় দুলাভাই? না মানে আমার চোখে তো স্পষ্ট একটা বুইরা গন্ডারের মতো লাগতেছে, তাই আরক। কিহহ, আমি গন্ডার? আলবাত কোনো সন্দেহ আছে? আমাকে বেশি রাগাবেন না বিআইন সাহেবা, তাহলে কিন্তু কি করবেন? পানিতে ছুবাবো। এহহ আইছে, আসেন না, একদম গোবরে ছুবিয়ে তুলব। আরে সবাই থামো, ঝগড়া করছো কেন? তাহলেন বলেন দুলাভাই, আপনার বন্ধুকে যেন আমাদের পাওনা টাকাটা মিটিয়ে দিতে, নয়তো আমরা এখন লুট করব। শর্মের সহিত বলল নিশান। ওমা, কি লুট করবে? আমি তো বিয়ের আগে তোমার বোনকে সবকিছু দিয়ে দিয়েছি। কি বলেন দুলাভাই? আছে তো, এখনও একটা মূল্যবান জিনিস আছে, দেখবেন। কি সেটা? শশী এটাক বলতেই শশী, তুলি, নাফিসা ঝাঁপিয়ে পড়ে নিশানের পা থেকে জিতোজুড়ো কারাকারি করে খুলে নেয়। আরে কি করতেছে? জুতার সাথে প্যান্ট খুলে আসবে তো। পাশ থেকে সাকিব বাধা দিতে আসলেও কোনি বসিয়ে দেয় নাফিসা। উফ, বিআইন সাহেব, বুকে লাগলো তো। বেশি কথা বললে নিচেও দিব একটা।
সরেন বলে সবগুলা জুতা নিয়ে পালিয়ে যায়। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, নিশান দেখলি তোর ডাকাতের মতো শালিগুলা কত ডেঞ্জারাস। আজকাল পুরুষ ইপটিজিং করার কাজেও লেগে পড়েছে এরা। আমাকে কিভাবে হুমকি দিয়ে গেল দেখলি? না দোস্ত, তোর ওই ডাকাত শালিকা আর তার গোন্ডা বাহিনীকে একটা শিক্ষা দিতেই হবে। ড্যাশ। অট্টহাসির মধ্যেই রাফিদের চোখ গেল এইদিকেই ফোন কানে এগিয়ে আসা অভ্রর দিকে। এই অভ্র আসছে। আচমকা রাফিদের কথা অনুসরণ করে তাকালো অট্টহ। আকার শীত সকলে। দেখ গেল তাদের থেকে একটু দূরত্বে একটা গাছের কাছে দাঁড়িয়ে কাকে যেন ধমকিয়ে কথা বলছে অভ্র। সেদিকে তাকিয়ে ইরফান বলে উঠে, এ আর ভালো হবে না মামা, বাদ দে এর কথা। ফটো তুলতে যাব আরে লাপাত্তা। ফানের কথায় উপস্থিত সকলে পুনরায় আড্ডায় মন্ত হল। সে মুহূর্তে শাওনকে উদ্দেশ্যে করে সেহরান বলে উঠে, ভাইয়া দেখো তো মেয়েটা সুন্দর না? ভাই একটু আগে যে মামলা খাইছি মনে হয় না এই জীবনে বাইর হতে পারমু বলে। আর মামলা খাওয়াস না, তাহলে একবারে গর্দানটাই চলে যাবে ওই শাকচুন্নির হাতে। ও মাইরে বলে বুকে হাত রাখে শাওন। এক শাকচুন্নি পুরা বাড়ি জুড়ে খুঁজে বেড়াচ্ছে আমায়। ধরতে পারলেই গর্দান উড়িয়ে দিবে। কেন ভাইয়া, বিয়াইনকে পছন্দ হয়নি বুঝি? আরে বেডা রাখো তোর বিয়াইন, আমি বাঁচলে তো বিয়াইন। তাছাড়া আমার শাকচুন্নি কি ওই বিয়াইনের থেকে কম নাকি? শুধুই মামলা খাওয়াইলি বেডা। শাওনকে খ্যাপাতে সেহরান ইচ্ছে করে ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এখন তাহলে এই মামলার জামিনের আবেদন করো, আমি গেলাম। তারপর আনিশার দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, ওই যে সুন্দরী বিয়াইন আছে না, একটু লাইন মারতে হবে তো নাকি? বলে চোখ টিপ মেরে মাথ আকার পেছনে হাত রেখে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরে সেহরান। পেছনে থেকে তাকে বকতে বকতে 14 গুষ্টি উদ্ধার করে দিল শাওন। শালা এতক্ষণ লাগে? সেই কখন থেকে অপেক্ষা করছি ফটো তুলতে। ইরফানের কথায় রাফিদ উত্তর দিতে দিতে একটা চেয়ার টেনে বসে, অভ্র এইদিকেই আসছে, ওর ক্যামেরাটা নিয়ে আসুক, এরপর আমরা রওনা হব। সে মুহূর্তে হাজির হয় খুশি, তুলি, শশী আর নাফিসা। এদের দেখে রাফিদ উঠে দাঁড়ায়। আরে তোমারা? ইরফান নাফিসাকে দে। খেয়ে রাগলেও সবার সামনে থাকায় কিছু বলতে পারছে না। ইরফানকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে দৃষ্টি রেখে খুশির পিছে দাঁড়িয়ে রইল নাফিসা। সে ক্ষণে খুশি বলে উঠল, ভাইয়া আপনারা কি কোথাও যাচ্ছেন? উত্তরে ইরফান বলল, হ্যাঁ আমরা সবাই ফটো তুলতে যাব। আমরাও যাব ভাইয়া, কোথাও যাওয়া হবে না। কথাটা কানে পৌঁছাতেই সকলে পেছনে ফিরে তাকালো অভ্রর দিকে। পাশ থেকে ইরফান বলে উঠে, আরে দোস্ত ওরা শখ করেছে, যাক না আমাদের সাথে। না না, এদের নিয়ে যাওয়ার দরকার নেই, পরে ঝামেলা করবে। তখন অভ্রকে উদ্দেশ্য করে ইরফানের দিকে তাকিয়ে খুশি বলে উঠে, ইরফান ভাই আপনার বন্ধুকে বোঝান, উনি যেমন ভাবছেন আমরা কিন্তু তেমন নয়। আমরা শান্তশিষ্ট ভদ্র মানুষ, ওনার মতো অভদ্র নয়। বোঝান সেটা ওনাকে। থাসিয়ে একটা দিব বেয়াদব। এই বিকেলে তুই কোচিংয়ে যাবি, অনেক ফাঁকি মেরেছিস আর না। কোনো বিয়ে টিয়ে নয়, আগে পড়াশোনা। দেখলেন তো ইরফান ভাই আপনার বন্ধু গুন্ডার আচরণ করছে। আপনি এত ভালো আর আপনার বন্ধুটা এমন কেন বলুন তো? আপনাকে দেখেও তো কিছু শিখতে পারে নাকি? তুমি রিল্যাক্স হও বইনা, আমি কথা বলছি অভ্রর সাথে। দোস্ত নিয়ে নেই না, এখানে তো ও একা না, সবাই আছে। আমরাও যাচ্ছি। এই ছাগলদের নিয়ে যাব আমি। তোর কি মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আহাম্মক? দেখ দোস্ত, সন্ধ্যার আগে ফিরতে হবে, আর কথা বাড়িয়ে দেরি করিস না। পাশ থেকে রাফিদও সায় দেয়। অতঃপর সবার জোরাজোরিতে অভ্র রাজি হতেই সবাই গিয়ে উঠে বসে গাড়িতে। খুশি গিয়ে আগে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। অভ্র ড্রাইভিং সিটে বসে খুশির দিকে চোখ যেতেই সে হি হি করে হাসতেই অভ্র ধমকের স্বরে বলে, দাঁত না দেখেই বেল্ট বাঁধ বেয়াদব। সং হসন্ত গিয়ে সঙ্গে যেন অন্ধকারচ্ছন্ন হয়ে এল খুশির মুখটা। সে বেল্ট বাঁধতে বাঁধতে সবাই উঠে পড়ে গাড়িতে। সেহরান, শাওন আর রৌদ্রর খোঁজ করলেও তিনজনকে খুঁজে পাওয়া গেল না কোথাও। অভ্র কল লাগালেও সুইচ অফ দেখাচ্ছে শাওনের ফোন। সেজন্য অনীহায় গাড়ি স্টার্ট দেয় অভ্র। ইরফান নাফিসার পাশে বসায়। বেচারি নাফিসা ভয় না চাওয়ার ভান করে জানালা দিয়ে তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ইরফানের নাক কান দিয়ে যেন ক্রোধাবেশে ধোয়া বের হচ্ছে। কিছু বলতেও পারছে না বেচারি সবার সামনে। রাগে কটমট করে তাকালো নাফিসার দিকে। তার চোখ বলছে, শুধু একা একবার পাই, এর পর কি যে করব এর। নাফিসা জানালা থেকে চোখ সরাতে চোখাচোখি হয় ইরফানের সাথে। ততক্ষণে সে আবার চোখ সরিয়ে অন্য দিকে ঘুরিয়ে ফেলে। দেখতে দেখতে প্রায় 20 মিনিট পর পৌঁছাল সকলে জঙ্গলের কাছে একটা রাস্তায়। ইরফানের কথামতো অভ্র সাইড করে গাড়িটা। সকলে একে একে দ্রুত পায়ে নেমে পড়ে গাড়ি থেকে নেমে চাতে শুধালো অভ্র, এই আম্মক তুই এটা কোথায় নিয়ে এলি আমাদের? হ্যাঁ, এইটা কোনো জায়গা হলো? আরে দোস্ত ওয়েদারটা দেখেছিস? পুরাই রোমান্টিক ফিল পেয়ে যাচ্ছে আমার। কিন্তু দুঃখের বিষয় হলো একটা গার্লফ্রেন্ডও নাই। বেআইনের মনের গড়িরে হেলিকপ্টার দিয়ে পৌঁছে গিয়েছিলাম। একটা শাকচুন্নি জরিনা খালা মাঝপথে আমার হেলিকপ্টারটায় বোমা মেরে ব্লাস্ট করিয়ে দিল। কথাটা বলে কটমট করে নাফিসার দিকে তাকাতে সে এলোমেলো দৃষ্টিতে অন্য দিকে তাকিয়ে রইল। আর মনে মনে গালি দিল, আমি জরিনা খালা, একবার বাড়ি ফিরি, এরপর এমন অবস্থা করব যে বেআইনের সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে পারবে না কখনো। হয়ে গেছে তোর হেলিকপ্টার না ভ্যানগাড়ি, তাহলে আমরা পিক তুলতে যাব?
অভ্রর কথায় সকলেই সামান্য একটু এগিয়ে যায় জঙ্গলের ভেতর। সবাই পিক তুলাতে ব্যস্ত। শশী তুলি খুশিও একসাথে একটা পিক নিল। কিন্তু ইরফানের মন মতো হচ্ছে না, সে আরেকটু ভেতরে এগিয়ে গেল। সবাই ছবি তুলাতে ব্যস্ত থাকলেও এই দিকে রংবেরঙের ফুল দেখে লোভ সামলাতে না পেরে অনুসরণ করে আরেকটু এগিয়ে যায় খুশি। যত কদম বৃদ্ধি করছে ততই সুন্দর সুন্দর ফুলের দেখা মিলছে। ওয়েদারটাও ভালো। সেসবে এতটাই মগ্ন ছিল যে খুশি চারদিকে খেয়াল করতেই ভুলে যায়। প্রায় মিনিট 10 পর এভাবে অনুসরণ করতে করতে হঠাৎ তার দৃষ্টি পড়ে জঙ্গলের ঘন অরণ্যে। চারিদিকে বাদরের কর্কশ চিৎকার আর পশুপাখির কোলাহল প্রতিধ্বনিত হচ্ছে। ভয়ে খুশির বিপন্ন অবস্থা। ভয়ের ছায়ায় খুশি সম্পূর্ণ বিপন্ন। আচমকায় আতঙ্কে সে বহির্গমনের পথ খুঁজতে লাগল। এই দিকে ছবি তোলার মধ্যে আচমকা রাফিদ লক্ষ্য করল সবাইকে দেখা গেলেও খুশিকে কোথাও দেখা যাচ্ছে না। এই খুশি কইরে, তার কথায় সকলেই ছবি তোলার তো অবস্থায় রাফিদের দিকে ফিরে তাকাল। নাফিসাও বলে উঠে, সত্যিই তো খুশি কোথায়? পাশ থেকে তুলি বলে উঠল, আপুকে দেখেছিলাম সামনের গাছটা থেকে ফুল ছিঁড়তে। আবার জঙ্গলের ভেতরে চলে গেল নাকি? সে ক্ষণে কান্নাসহিত কণ্ঠে বলে উঠে শশী। এখন কি হবে, বনু তো হারিয়ে গেল। সে মুহূর্তে ইরফানের কলার চেপে বলে উঠে অভ্র, বলেছিলাম না এই ছাগলকে না নিয়ে আসতে? শালা আহাম্মুক, রামছাগল একটা, বলে ক্রোধাবেশে ইরফানের কলার ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা ধরে জঙ্গলের ভেতরে। তার পেছনে পেছনে ইরফান আর রাফিদ।